আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নেপাল ব্লগ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আপনাদের দেখাবো ফার্স্ট টাইম কোথায় প্যারাগ্লাইডিং করলাম, কিভাবে বুকিং করলাম, কত টাকা লাগলো তার সকল বিস্তারিত। এছাড়াও সারাদিন পোখারা সিটির কোথায় কোথায় ঘুরলাম, কোথায় হালাল খাবার খেলাম এবং পোখারা সিটির বিখ্যাত ফেওয়া লেকে সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা। এছাড়াও আরও শেয়ার করব চন্দ্রগিরি কেবল কারে ওঠার এক্সপিরিয়েন্স। আশা করছি এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম সারাঙ্কোট ভিউ পয়েন্ট। ভোর 5টায় রওনা হয়ে প্রায় 35 থেকে 40 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছাই সারাঙ্কোট ভিউ পয়েন্টে সানরাইজ দেখার জন্য। সানরাইজ হওয়ার টাইম ছিল সকাল 6:10। আমরা 5:45-এর দিকে এসে ভিউ পয়েন্টে পৌঁছাই। তখন ভালোই অন্ধকার ছিল। দূরের পোখারা সিটির বাড়িঘরগুলো দেখতে জোনাকি পোকার মতো লাগছিল। কিছুক্ষণের মধ্যেই দলে দলে লোকজন এসে প্রায় ভর্তি হয়ে গিয়েছিল এই ভিউ পয়েন্টটি। আলহামদুলিল্লাহ, ওয়েদার ভালো থাকায় আমরা মাউন্টেইন খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এবার সময় হলো সূর্যোদয়ের। আস্তে আস্তে পাহাড়ের পেছন থেকে সূর্য উঠছিল। অপরূপ এক সুন্দর মুহূর্ত। চলুন আপনাদের সাথে নিয়ে উপভোগ করি এই সুন্দর মুহূর্তটি। সূর্যোদয়ের সাথে সাথে শ্বেতশুভ্র পাহাড়গুলো যেন নিজেদেরকে সোনালি রঙে সাজিয়ে নিয়েছিল। এক অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো ছিল না। চলুন আপনাদেরকে এইখানকার মাউন্টেনগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আমরা প্রায় 7টা অবধি সময় কাটিয়ে রওনা দেই আজকের দিনের দ্বিতীয় স্পটটি ঘুরে দেখার জন্য। আজকে আমাদের যে দ্বিতীয় স্পটটি ছিল এটির নাম হলো সেতি রিভার ঘাট। জনপ্রতি নেপালি 60 রুপি দিয়ে টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করি। এটাই হলো সেই সেতি রিভার। কিন্তু একই, এটা তো কংক্রিটে ঘেরা। এর পানি বা আসছে কোথা থেকে আর পানি যাচ্ছেই বা কোথায়, এটা আমি ঘুরে ঘুরে বের করার চেষ্টা করছিলাম। এই কংক্রিট ওয়ালের নিচ দিয়েও একটি নদী বয়ে যাচ্ছিল। ওই যে দূরে একটি ঝর্ণাও দেখা যাচ্ছে। মেবি ঝর্ণার পানি নদীর পানির সঙ্গেই মিশছে। মেইন সেতি রিভারটা তাহলে এটাই। এর পানির স্রোতের বিকট আওয়াজ। এই স্পটটিতে ঘুরে দেখার মতো আর তেমন কিছু নেই, তাই আমরা এখান থেকে বের হয়ে গাড়িতে চড়ে রওনা দিয়ে দেই হোটেলের উদ্দেশ্যে। কারণ হোটেলে গিয়ে নাস্তা করে আমাদের আবার বেরো, কারণ আজকেই তো আমাদের পোখারা সিটির মেইন অ্যাট্রাকশন প্যারাগ্লাইডিং বুকিং করা রয়েছে। সকাল ঠিক 10টার সময় এই গাড়িটি এসে আমাদের হোটেলের সামনে উপস্থিত আমাদের পিক আপ করার জন্য। আমরাও দেরি না করে গাড়িতে উঠে পড়ি। গাড়িটি আমাদের নিয়ে রওনা হয়ে যায় সারাঙ্কোটের উদ্দেশ্যে, কারণ প্যারাগ্লাইডিং সারাঙ্কোট থেকেই করা হয়। রাস্তায় যেতে যেতে আমরা হিমালয়ের এই দৃশ্যগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। দেন আমরা পৌঁছে যাই সারাঙ্কোটে, যেই জায়গা থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য টেক অফ করা হয়। অনেকেই প্যারাগ্লাইডিং করছিল।
ওয়েদার ভালো থাকায় আজকে প্যারাগ্লাইডিংয়ের জন্য অনেক ভিড় রয়েছে, তাই আমাদের ট্রান আসতে কিছুটা সময় লাগবে। আমরা ওয়েট করছিলাম, আমাদের পাইলট আমাদের ব্রিফ দিচ্ছিল কিভাবে আমরা টেক অফ করব। সকল বিষয়গুলি আমাদের পাইলট বুঝিয়ে দিচ্ছিল খুব ভালোভাবে। এবার আমার পাইলট আমাকে ডেকে বলল, এবার আমাদের সময় হয়েছে, আমরা এবার টেক অফ করব। উনি আমার আগে ছিল, উনি টেক অফ করার পরপরই আমি টেক অফ করি। আমাকে যিনি ফ্লাই করাচ্ছিলেন উনি অনেক জোস মানুষ ছিলেন। তিনি আমাকে গান শোনাচ্ছিলেন এবং তার গানের তালে তালে আমিও সুর ধরেছিলাম। ওয়েদার ভালো থাকায় এবং বাতাস বেশি থাকায় পাইলট আমাকে নিয়ে অনেক উপরে উঠে যায়, আর পেছন থেকে তখন হিমালয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য বুক করেছিলাম আমাদের হোটেল থেকেই। পোখারা সিটিতে অনেক এজেন্সি রয়েছে যারা আপনাকে প্যারাসেলিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো বুকিং করে দিবে। আমি কিছু এজেন্সির কাছে ঘোরার পরে বুঝতে পারলাম তারা মেইন টাকার সাথে কিছু বাড়িয়ে বলছিল। যেমন আমার কাছ থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য নেওয়া হয়েছিল ৮,০০০ টাকা, কিন্তু তারা সেটাকে ৫০০ বাড়িয়ে ৮,৫০০ নেপালি রুপি চাচ্ছিল। তাই আমি আমার হোটেল থেকেই বুকিংটি করে ফেলি। আপনারা চাইলেও আপনাদের হোটেল থেকেই এই সকল অ্যাক্টিভিটিসের জন্য বুকিং করতে পারেন। প্রায় সব হোটেলেই এমন সুবিধা থাকে। প্রায় ১০ মিনিট ফ্লাই করার পর পাইলট আমাকে অফার করে আমি অ্যাক্রোবেটিক্স করব কিনা। অ্যাক্রোবেটিক্স হলো স্বাভাবিকের তুলনায় প্যারাশুটটিকে একটু তাড়াতাড়ি মুভ করবে, আর এটার জন্য উনি আমার থেকে ১৫০০ নেপালি রুপি চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম তাকে সর্বোচ্চ আমি ১,০০০ রুপি দিতে পারবো। দেন সে রাজি হয়ে যায়। অ্যাক্রোবেটিক্স বেশ মজার ছিল, আমি অনেক মজা পাচ্ছিলাম। আর আমাদের প্যারাগ্লাইডিং করতে পার পারসন খরচ হয়েছিল ৮,০০০ নেপালি রুপি, এবং তার সাথে ছবি এবং ভিডিও ইনক্লুড ছিল। আমার ফ্লাইটটি প্রায় ১৫ মিনিটের মতো ছিল। দেন আমরা পাহাড়ের নিচে একটি জায়গায় ল্যান্ড করি। ল্যান্ডিং করার পর দেখছিলাম যেই গাড়িটি আমাদের নেওয়ার জন্য এসেছিল হোটেলে, সেই গাড়িটি নিচে আমাদের জন্য আবার অপেক্ষা করছে, আমাদের হোটেলে ছেড়ে দিবে। ব্যাক করতে করতে আমাদের প্রায় দুপুর ২টা বেজে যায়, তাই আমরা চিন্তা করি দুপুরের লাঞ্চ করেই হোটেলে ঢুকবো। অনেক খোঁজাখুঁজির পর আমরা পোখারাতে একটি হালাল ফুড রেস্টুরেন্ট খুঁজে পাই। এটির নাম ছিল পোখারা হালাল ফুডল্যান্ড। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন কারি সেট, কারণ চিকেন কারি সেটে রাইস আনলিমিটেড ছিল। এদের খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, আপনি ট্রাই করতে পারেন। এদের গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি আজকের দিনের তৃতীয় এবং চতুর্থ স্পটটি ঘুরে দেখার জন্য। আমাদের তৃতীয় স্পটটি ছিল দেবিস ফল। এখানে ঢোকার সময় সামনে অনেকগুলো দোকান পাবেন, যেখানে নেপালি ট্রেডিশনাল ড্রেস, শাল এবং বিভিন্ন ধরনের খেলনা সহ আরও অনেক কিছু বিক্রি করছিল, কিন্তু আমার কাছে এখানে মনে হচ্ছিল তার প্রাইসটা একটু বেশি যাচ্ছে। দেন জনপ্রতি নেপালি ১০০ রুপি করে টিকিট করে আমরা ঢুকে পড়ি দেবিস ফলের ভিতরে। ভেতরে ঢুকতেই একটি ম্যাপের মতো দেওয়া ছিল, যেখানে নির্দেশনা দেওয়া ছিল কোন সাইডে কি রয়েছে। ঢুকতেই ডান দিকে ছোট ছোট মাউন্টেন বানিয়ে রাখা হয়েছিল, এগুলোর সাথে অনেকেই ছবি তুলছিল। এই দেবিস ফলের নামকরণ করা হয় ১৯৬১ সালের ৩১শে জুলাই। এক সুইস কাপল এখানে সাঁতার কাটতে নামে। দুর্ভাগ্যবশত মহিলাটি পিছলে গর্তে পড়ে যায় এবং ৩ দিন পরে তার মরদেহটি উদ্ধার করা হয়। এরপর তার বাবা এই ফলটির নাম রাখে ডেভিডস ফল। সেই থেকে এখানকার স্থানীয় লোকেরা একে দেবিস ফল নামেই চেনে। এটা হলো উইশ পুল।
এখানে অনেকেই কয়েন ছুঁড়ে ফেলছিল। তারা বিশ্বাস করে এইখানে কয়েন ফেললে তাদের মনের আশা পূরণ হবে। একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়ে ফটো জোন উইথ নেপালি কালচারাল কস্টিউমস। এই ফটো জোনে কিছু ডামি বানিয়ে রাখা হয়েছিল। অনেকেই এগুলোর সাথে ছবি তুলছিল এবং বেশ মজা করছিল। এক্সিট গেট দিয়ে বের হওয়ার একটু আগেই আমরা দেখতে পাচ্ছিলাম একটি লর্ড বুদ্ধার স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। দেন ডেভিস ফল থেকে বের হয়ে আমরা রওনা হয়ে যাই আজকের দিনের চতুর্থ স্পটে যাওয়ার জন্য। যদিও চতুর্থ স্পটটি রাস্তার ঠিক অপোজিট সাইডেই ছিল। আজকের চতুর্থ স্পটটি ছিল গুপ্তেশ্বর মহাদেব ক্রেপ। নেপালের প্রায় সকল ট্যুরিস্ট স্পটগুলোর সামনেই এইরকম অনেক দোকান থাকে, যেই জায়গাগুলোতে নেপালি অনেক ট্রেডিশনাল জিনিসপত্র বিক্রি করে। মার্কেটের ভেতর দিয়ে একটু সামনে এগোতেই আমরা দেখতে পারি ক্রেভে ঢোকার মেইন গেট এবং টিকিট কাউন্টার। এখানেও জনপ্রতি 100 রুপি করে টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করি। আপনারা যারা প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখতে পছন্দ করেন তারা এই জায়গাটি ভিজিট করতে পারেন। ভেতরে ঢুকতে বেশ স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার ছিল, তাই আপনারা ঢোকার সময় একটু সাবধানে প্রবেশ করবেন। দেন আমরা চলে আসি পোখারা সিটির বিখ্যাত ফেওয়া লেকে। বিকেলের বাকি সময়টা আমরা ফেওয়া লেকের পাশেই কাটিয়ে দিই। আপনারা চাইলে বিকেল সময়টা ফেওয়া লেকে বোটিং করে কাটাতে পারেন। 1 ঘন্টার জন্য 900 রুপি চার্জ করে থাকে। বিকেলবেলা এখানে অনেকেই ঝালমুড়ি ফুচকা এগুলো বিক্রি করতে থাকে। আমরা ফুচকা ট্রাই করেছিলাম। সারাদিন ঘোরাফেরা করে অনেক টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা রেস্ট নেওয়ার জন্য আমাদের হোটেলে ব্যাক করি। দেন রাত 8টার দিকে আমরা আবার ফেওয়া লেকেই চলে আসি। রাতের বেলা ফেওয়া লেকের পাশে বেশ জমজমাট থাকে। চারিদিকে লাইটিং এবং প্রায় সব জায়গাতেই লাউড মিউজিক বাজতে থাকে। রাতের বেলা আমরা লেকের পাশেই একটি রেস্টুরেন্টে বসে ফ্রেশ জুস এবং আইসক্রিম ট্রাই করেছিলাম, আর সঙ্গে ফেওয়া লেকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। দেন আমরা রাতের খাবার খেয়ে সোজা হোটেলে চলে যাই, কারণ সকালে আমাদের রওনা হতে হবে কাঠমান্ডুর উদ্দেশ্যে। গুড মর্নিং। আমরা সকালবেলা হোটেলে নাস্তা করে চেক আউট করে বেরিয়ে পড়ি কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখি এবং ড্রাইভারকে বলি একটু দাঁড়ানোর জন্য। দেন আমরা নেমে ওইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করি। আমাদের সাথে গাড়ি থাকায় আমরা যখন যেখানে ইচ্ছা দাঁড়াতে পারছিলাম। এজেন্সির মাধ্যমে ট্যুর প্যাকেজ নিয়ে আসলে এটি একটি বাড়তি সুবিধা। আপনারাও চাইলে ট্যুর প্যাকেজ নিয়ে আসতে পারেন। আমরা যে এজেন্সির মাধ্যমে ট্যুর প্যাকেজ নিয়ে এসেছিলাম তাদের নাম ছিল টিটিজি দ্য ট্রাভেল গ্রুপ। আপনারাও চাইলে ওনাদের মাধ্যমে আসতে পারেন। তারা আমাদের বেশ সাপোর্ট করেছিল। আপনারা চাইলে ওনাদের মাধ্যমে নেপাল ট্যুরের কাস্টমাইজ প্যাকেজ নিয়ে আসতে পারেন। দ্য ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তায় একটি টানেল নির্মাণ করা হচ্ছিল। আমাদের ড্রাইভার সাহেব বলেছিল এটি নাকি ডিরেক্ট কাঠমান্ডুর সাথে কানেক্টেড। সো এটি যখন চালু হয়ে যাবে তখন কাঠমান্ডু থেকে পোখারা আসতে আর বেশি সময় লাগবে না। আমরা প্রায় 7 ঘন্টার একটি জার্নি শেষ করে এসে পৌঁছাই চন্দ্রগিরি। এখানে আমরা কেবল কার রাইড করব। এখানে আমরা জনপ্রতি 1200 নেপালি রুপি দিয়ে
টিকিট করে নেই কেবল কারে ওঠার জন্য। যাওয়া আসার জন্য আমাদের একটি টিকিটই দেওয়া হয়েছিল এবং বলে দিয়েছিল এই টিকিটেই আমাদের আবার ব্যাক করতে হবে, যেন আমরা ফেলে না দিই। দেন আমরা টিকিট পাঞ্চ করে ভিতরে প্রবেশ করি। আমরা প্রায় বিকেলে শেষ দিকে আসার জন্য এখানে তেমন একটা ভিড় ছিল না। কেবল কারের টিকিট কাউন্টার বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকেল 5টার পর আর কেউ উপরে যেতে পারবে না, কিন্তু আপনি উপর থেকে আসতে পারবেন। এই যে এই বড় চাকাটির মাধ্যমে মেবি এই কেবল কারটি চালানো হয়। কেবল কারে চড়ে 15 মিনিটে আমরা পাড়ি দিব প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এবং 8,366 ফিট উপরে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো চন্দ্রগিরি হিল রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টে এসে রাত্রি যাপন করতে পারেন। দেখতে দেখতেই আমরা মেঘের উপরে চলে আসি আর চারিপাশ মেঘে ঢেকে যায়। কেবল কার থেকে নামার পর আমরা এতটাই উপরে চলে এসেছিলাম যে মেঘ একটু পর পর এসে আমাদের মনে হচ্ছিল ভিজিয়ে দিচ্ছিল। কেবল কার থেকে নামলেই একটু সামনে পুরো চন্দ্রগিরি হিল রিসোর্টের একটি ম্যাপ দেওয়া আছে। কোথায় কি আছে এবং কিভাবে যেতে হবে সকল ডেসক্রিপশনই দেওয়া রয়েছে। দেন আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকি। উপরে ওঠার রাস্তায় একটু পরপরই লেখা ছিল ওয়াক স্লোলি। এত উচ্চতায় যদি আপনি তাড়াহুড়া করে উঠতে যান তাহলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, এর জন্যই এখানে লেখা ছিল ওয়াক স্লোলি। কেবল কারে ওঠার সময় যে রিসোর্টটা দেখিয়েছিলাম এটাই হলো সেই রিসোর্ট। আমার মনে হচ্ছিল এই রিসোর্টে এক রাত থাকতে পারলে বেশ ভালো লাগতো, কারণ মেঘ কিছুক্ষণ পর পর এসেই রিসোর্টটিকে একদম ঢেকে দিচ্ছিল। এখানে অনেক অ্যাক্টিভিটিও রয়েছে। আপনি চাইলে এখানে জিপ লাইন করতে পারেন এবং 360 ডিগ্রি সাইকেলিং করতে পারেন। প্রায় 8,370 ফিট ওপরে এখানে একটি মন্দির রয়েছে। মন্দিরটির নাম হলো ভোলেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর ছিল। আমরাও মন্দিরটির চারপাশে ঘুরে দেখি। মন্দিরটির চারপাশে ঘুরে দেখার আমাদের মেইন রিজন ছিল এর চারপাশে অনেক ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে মাউন্টেন দেখা যায়, কিন্তু আমাদের কপাল খুবই খারাপ ছিল, আমরা এখানে গিয়ে মাউন্টেন দেখতে পারিনি। এখানে এই মন্দিরটি এবং এই রিসোর্টটি কিভাবে নির্মাণ করা হয়েছিল তার ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে নিচতলায় এবং দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে খাবার খেতে পারেন এবং তৃতীয় তলায় রয়েছে ভিউ পয়েন্ট। এখানে প্রায়
1.5 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। জায়গাটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। নিচে নামার সময় এখানে একটি স্টিলের ওয়াল দেখছিলাম, এর সাথে অনেক তালা লাগানো ছিল এবং রঙিন কিছু সুতো বাঁধা ছিল এবং ওয়ালের গায়ে লেখা ছিল ওয়ার উইশ কাম ট্রু। হয়তো এখানকার মানুষ বিশ্বাস করে তারা যদি এই দেয়ালে তালা লাগিয়ে দেয় তাহলে তাদের মনের আশা পূরণ হবে। এই যে দূরে দেখা যাচ্ছিল এটি হলো কাঠমান্ডু শহর। দেন গাড়িতে করে আমরা সোজা চলে আসি থামেলে। থামেলে আমরা 2 দিন থাকবো অপ্সরা বুটিক হোটেলে। ড্রাইভার আমাদের এনে হোটেলের ঠিক সামনে নামিয়ে দেয়। এটি হলো আমাদের হোটেল। হোটেলে ঢুকতেই সামনেই পড়বে রিসেপশন, আর রিসেপশনেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয় ফ্রেশ জুস। দেন আমরা চেক ইনের ফর্মালিটিস শেষ করে ডিরেক্ট চলে যাই রুমে। এই হলো আমাদের রুম। চলুন আপনাদের একটি ছোট রুম ট্যুর দেওয়া যাক। রুমে ঢুকতেই ছিল ছোট্ট একটি ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, শাওয়ার নেওয়ার জন্য আলাদা জায়গা ছিল, এছাড়াও প্রয়োজনীয় সকল ধরনের টয়লেটিস ছিল এবং একটি হেয়ার ড্রায়ার ছিল। আমাদের রুমে 2টি বেড দেওয়া আছে। জানি না 2 জনের জন্য কেন 2টি বেড দিয়েছে এরা। এছাড়া একটি ছোট ফ্রিজ রয়েছে। ও, ফ্রিজটা খালি। একটি টিভি রয়েছে। দেন কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি এবং 2টি পানির বোতল রয়েছে। আর বসার জন্য ছিল 2টি সোফা। এই তো, এটাই আমাদের রুম। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।